প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। মঙ্গলবার ২রা জুন সদ্য সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং যিনি এখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়বার প্রায় ১ মাস পর একটি বিশাল রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন আজ কলকাতার ধর্মতলায়। তো সেখানে তিনি বাংলাদেশে সংঘটিত একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আসলে তিনি সেই বড় হত্যাকাণ্ডের বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্টতা বিষয়ে একটি হাটে ভেঙে দেন বলতে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছিলেন তখন তিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম উল্লেখ করেননি, কিন্তু তার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে, দিবালোকের মতোই স্বচ্ছ ছিল বিষয়টি, যে তিনি ইঙ্গিত করছিলেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে এবং সেখানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নিয়ে তিনি কথা বলেছেন, যা দস্তুর মতো চাঞ্চল্যকর এবং নড়েচড়ে বসবার মতো বিষয়। যদিও আমাদের দেশে আগে থেকেই আমাদের অনেক মানুষ বিশ্বাস করছিলেন, বাংলাদেশের নাগরিকেরা, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে। তো সেইটি মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম করলেন, ভারত সংশ্লিষ্টতা। তো তিনি যা বলছিলেন তার বক্তব্য যদি হুবহু আমরা শুনতে চাই, তাহলে তিনি বলছিলেন কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। তিনি আরও বলেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সময়ে, প্রিয় দর্শক শ্রোতা, এটি গত বছরের ডিসেম্বরের কথা, 2025-এ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নিজে ফোন করে বলেছিলেন যে আপনার বেঙ্গল পুলিশকে বলুন ঘটনাটি যাতে বাইরে না আসে, কারণ ওসমান হাদিকে গুলি করার ইমিডিয়েট পর, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে, ঢাকার পল্টনের কালভার্ট রোড এলাকায় ওসমান হাদি যখন একটি 3 হুইলারে করে যাচ্ছিলেন, তাকে খুব কাছ থেকে দুজন মোটরসাইকেল আরোহী গুলি করে, আর গুলি করেই তারা ভারতে পালিয়ে যান। আর সেই 2 আরোহী ছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। তারা ওখান থেকে সরাসরি মেঘালয়ের বর্ডার দিয়ে ভারতে ঢুকে পড়েন। সেটি কিন্তু আমাদের গোয়েন্দারাও সেই সময় বলেছিলেন। দেশের অনেক মানুষ তখন মানতে রাজি হননি। তারা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে ধামাচাপা দেবার জন্যে বা আপাতত গণরোষ থেকে পরিস্থিতি বাঁচাবার জন্যে সরকার এই গল্পটি বানিয়েছে, যে তারা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটি কনফার্ম করলেন যে তারা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছে, এবং এই সত্যটি গোপন করবার জন্যে, প্রকাশ না করবার জন্যে অমিত শাহ নিজে তাকে ফোন করেছে এবং বলেছেন এটি দেশের ব্যাপার, আপনার বেঙ্গল পুলিশকে বলুন চেপে যেতে বিষয়টি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের গোয়েন্দাদের যে আশঙ্কা ছিল বা সন্দেহ ছিল সেটি সত্য হয়েছে। মমতাও সে কথাই বললেন যে মেঘালয় দিয়েই তারা ভারতে ঢুকেছে। তো তিনি আরও কিছু কথা বলেন। তিনি বলেন 3 মাসের মাথায় দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ, STF, স্পেশাল টাস্ক ফোর্স কলকাতা। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার পর, এতদিন তো বলিনি, অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের উপর এখন মৌলবাদী হিন্দু জাতীয়তাবাদী ধর্মান্ধ দল বিজেপি এখন যে অত্যাচার নির্যাতন করছে পশ্চিমবঙ্গে, প্রিয় দর্শক শ্রোতা, সেগুলো তো আমরা জানি। তো সেই প্রেক্ষিতে বলছিলেন যে নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, আমি এখন আর চুপ থাকবো না। তাই তিনি মুখ খুললেন
বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে তিনি কথা বললেন এবং তিনি বললেন, এখনো নাম বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে, আমি চাই না। প্রিয় দর্শক শ্রোতা, তিনি ইঙ্গিত করেছেন কিন্তু সুস্পষ্ট তথ্য দেননি, বাট এইটুকু বক্তব্য থেকে এই কথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা রয়েছে। না হলে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এইটি তৃণমূল কংগ্রেসের জাস্ট অন্য কোনো ওয়ার্ড সেক্রেটারি কিংবা এরকম কেউ না, খোদ মুখ্যমন্ত্রী, যিনি সদ্য সাবেক দাপটি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যখন বলেন কাকে দিয়ে গুলি করানো হয়েছিল, কে হুকুম দিয়েছে, সব জানি, নাম জানি, তখন আমাদের আর কিছুই সন্দেহ থাকে না, বুঝতে বাকি থাকে না যে তিনি সত্যিই বলছেন যা বলছেন। এবং আমাদের দেশের কোটি কোটি মানুষ যে সত্যি নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে ভারতীয় ষড়যন্ত্রের কারণে এবং ভারত সরকারের, বিজেপি সরকারের সরাসরি সংশ্লিষ্টতা আছে, তারা ভুল ভাবেননি, তারা ঠিকই ভেবেছিলেন। কারণ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি প্রধান শক্তি বাংলাদেশে। তিনি আসলে একা হয়েও ছিলেন মিলিয়ন ম্যান আর্মি। হ্যাঁ, ওসমান হাদির মতো লোকেরা একজনই মিলিয়ন আসলে। হাদি ঠিক তাই ছিলেন। হাদি সব রকমের আধিপত্যবাদ বর্জন করেছিলেন, বিশেষভাবে ভারতীয় আধিপত্যবাদ। হাদিকে অনেকে নানাভাবে চিত্রিত করবার চেষ্টা করেন। যারাই জুলাই যুদ্ধকে খাটো করবার চেষ্টা করেন, জুলাই অভ্যুত্থানকে ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন, গুরুত্বহীন বোঝাবার চেষ্টা করেন নানা কারণে। আগে কি সুন্দর দিন কাটাইতাম গোষ্ঠীর কথা বলছি, তারাই হাদিকে ছোট করেন। অনেকে হাদিকে ধর্মান্ধ বানাবার চেষ্টা করছেন, অনেকে মৌলবাদী বানাবার চেষ্টা করছেন, নানা ষড়যন্ত্র হাদির বিরুদ্ধে কাজ করছে, আগেও করেছে, মৃত্যুর পরও করছে। তো আসলে হাদির চেয়ে প্রগতিশীল আমাদের সমকালে খুব কম লোকই আছেন। হাদি কিন্তু, আমরা যে পত্রিকা অফিস জ্বালাও পোড়াও আমাদের হলো, যেমন ডেইলি স্টার, প্রথম আলো, এইসব বিষয়ে হাদির ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি। হাদি এইসবে বিশ্বাস করতেন না। হাদি বলেছিলেন, আমরা প্রথম আলো, ডেইলি স্টারের চাইতে আরও গুরুত্বপূর্ণ পত্রিকা বের করব। তখন অটোমেটিকলি প্রথম আলো, ডেইলি স্টার অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সেগুলো জোর করে বন্ধ করবার দরকার নেই, জ্বালাও পোড়ার দরকার নেই। এই ছিল হাদির থিওরি। এবং হাদি বলছিলেন যে হাদি যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন, যেই মাদ্রাসায়, সেই মাদ্রাসায় সাংস্কৃতিক চর্চা হতো, সব রকমের চর্চা। নজরুল এবং রবীন্দ্র সাহিত্য তিনি সেখানে পড়েছেন। তো হাদি ছিলেন সব রকমের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতার ঊর্ধ্বে, যেটি বলছিলাম সমকালে প্রগতিশীলদের মধ্যে অন্যতম একজন। তো যারাই হাদিকে ডিমেন্ড করবার চেষ্টা করছেন, তারা অসৎ উদ্দেশ্যে সেই কাজ করছেন, অথবা হাদিকে তারা বুঝতেই পারেননি, তাদের ক্যালিবার সেই পর্যায়ে না যে ওসমান হাদিকে তারা ধারণ করতে পারেন। তো সেই হাদি সম্পর্কে যখন আমরা তথ্যগুলো আজ পেলাম, সেগুলো তাৎপর্যপূর্ণ সত্যিকার অর্থে। তো এখন ভারত সরকার এ বিষয়ে কি বলে, সেটি কিন্তু আমরা দেখবার অপেক্ষায় আছি। কারণ আগেই বলছিলাম, এটি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য একথা বলেননি, কোনো ওয়ার্ড সেক্রেটারি একথা বলেননি, কোনো ইউনিট প্রধান একথা বলেননি, একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। কেন্দ্রীয়ভাবে ভারত সরকারের বিষয়টি টেক আপ করা দরকার। এবং তারা যদি সত্যিকার অর্থে তাদের সংশ্লিষ্টতা না থাকে, তাহলে মমতা যেটি বলেছেন সেটি অত্যন্ত গর্হিত কথা হবে। যদি মমতা শুধু রাজনৈতিক কারণে বলে থাকেন, তাহলে মমতাকে আইনের আওতায় আনতে হবে, তাদের আনা দরকার। এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য প্রকাশ্যে মমতা বলেছেন। আর যদি মমতা যা বলেছেন ঠিকই বলেছেন, বিষয়টি এমন হয়, তাহলে ভারত সরকার, বিজেপি এবং তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টি চেপে যাবেন। তো আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে তাদের বক্তব্য, তাদের বিবৃতি পাবো। সরকারিভাবে তারা বিষয়টি খোলাসা করবেন এবং তারা এই বিষয়ে পরবর্তী মুভ কী নেন, সেটার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী চিন্তা এবং আমাদের পরবর্তী বিশ্বাস। হাদি হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের বিশ্বাস কোন দিকে ডাইভার্ট হবে, কোন দিকে নিয়ে যাব আমরা, সেটি নির্ভর করবে ভারতের পরবর্তী প্রতিক্রিয়ার উপর, সরকারি প্রতিক্রিয়া।
প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য, এবং পরবর্তীতে কোনো আপডেট পাওয়া মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব।